টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো আজকের তোমাদের যে শিফট হয়েছে সেই শিফটের টোটাল পুরো কোশ্চেন্স সত্যি কথা বলতে আমি পাইনি, কারণ যত শিফট এগোয় তত স্টুডেন্ট সংখ্যা কমতে থাকে আর তত কোশ্চেন আসা কমে যায়। ঠিক আছে, সো যে কোশ্চেন্সগুলো আমি পেয়েছি সেগুলি তোমাদের রিভিউ দিচ্ছি। কনফার্ম করেছি এগুলো রিয়েল কোশ্চেন্স ছিল। বলছি, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ দ্য ক্লোরিন আইসোটোপস ফাউন্ড ইন দ্য নেচার। ক্লোরিন আইসোটোপের যে অ্যাটমিক মাস, অ্যাভারেজ অ্যাটমিক মাস কি? দেখো, ক্লোরিনের অ্যাটমিক মাসটাই হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক মাস। ক্লোরিনের অ্যাটমিক মাস কত আমরা জানি, 35.5। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি ক্লোরিনের যে অ্যাটমিক মাস হয় সেটা তোমাদের হয় হচ্ছে 35.5, ওটাই অ্যান্সার হবে বেসিক্যালি। ঠিক আছে, মনে রাখবে কমন যে দুটো টাইপের ক্লোরিন পাওয়া যায় তার মধ্যে একটার অ্যাটমিক মাস হয় 35, আর একটার অ্যাটমিক মাস মানে ভর হয় তোমাদের 37। ঠিক আছে, এবার এই 35 ভর যে ক্লোরিনগুলো থাকে, টোটাল ক্লোরিনের মধ্যে এদের সংখ্যা হচ্ছে কত তোমাদের 4 ইউনিট। কতটা? 4 ইউনিট। তো 35 ইন্টু 4। আর এই 37 যাদের হয় তাদের সংখ্যা হচ্ছে টোটাল কত ইউনিট? তাদের সংখ্যা হচ্ছে টোটাল 3 ইউনিট। আমার কথা বুঝতে পারছি? ইয়েস আর নো বলো। তাদের 3 বলছি, তাদের সংখ্যা কত? টোটাল 1 ইউনিট। 1 ইউনিট মানে যদি তুমি 5টা ক্লোরিনকে তুলে নাও, ঠিক আছে, তার মধ্যে 4টে পাবে তুমি এই টাইপের ক্লোরিন আর একটা পাবে তুমি এই টাইপের ক্লোরিন। যদি তুমি 5টা ক্লোরিনকে তুলে নাও তার মধ্যে 4টে তুমি এই টাইপের পাবে আর একটা তুমি এই টাইপের পাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন ভর করি তখন আমরা কি করি? আমরা করি যেটা, টোটাল এই টাইপের আছে 4টে আর এই টাইপের আছে একটা, আর টোটাল কতগুলো আছে 5টা, তার মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দিই। এইটা করলে তুমি পাবে 142 বাই তোমাদের 4। আচ্ছা সরি, টোটাল আমি 4টে তুলছি কারণ অ্যাকচুয়ালি 75% পাওয়া যায়। সো টোটাল 4টে যদি তুলি তাহলে এই টাইপের আমি পাবো 3টে আর এই টাইপের আমি পাবো একটা। তোমাদের অ্যাকচুয়ালি প্রকৃতিতে এই টাইপের ক্লোরিন 3 অংশ থাকে আর এই টাইপের ক্লোরিন 1 অংশ থাকে। এখানে 4 লিখেছিলাম, সরি। তো এইটা করলে তোমরা কত পাবে? এই ইউনিটটাকে পাবে যোগ করার পরে। আর নিচে তোমরা কি লিখবে দেখো, টোটাল আমরা 4 ধরেছি, একবার 5 লিখেছিলাম, 5 নিচ্ছি না, 4 নিচ্ছি। তাহলে বাই তোমাদের 4 করলে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 35.5। এইটা হচ্ছে তোমাদের এনসিইআরটিতে অ্যাকচুয়ালি হিসেবটা দেওয়াও আছে, বাট নর্মাল মনে রাখতে পারো যে 35.5 ইউনিট তোমাদের হয়। এভাবে মনে রাখলেই হয়। ক্লিয়ার হচ্ছে? ইয়েস আর নো বলো। এবার রেল কি করে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে? রেল দিতে পারে যে যদি 100টি ক্লোরিন পরমাণুকে তুমি তুলে নাও, যদি 100টি ক্লোরিন পরমাণুকে তুমি তুলে নাও, তার মধ্যে কী সম্ভাবনা আছে যে 35 ভর সংখ্যাযুক্ত ক্লোরিন থাকবে, মানে কতগুলো থাকার সম্ভাবনা আছে। তো মনে রাখবে 100টা তুলে নিলে 75টা এই টাইপের ক্লোরিন থাকবে আর 37 ভর সংখ্যাযুক্ত ক্লোরিন তোমাদের থাকবে 25টা। রেশিও যদি করো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 1:3, আর যদি এটাকে আগে লেখো তাহলে 3:1 আসছে। এটাই আমি এখানে লিখতে চেয়েছিলাম। বোঝাতে পারছি আমি ক্লিয়ারলি? ওকে, চলো। আরেকটা জিনিস, এদেরকে ক্লোরিনের আইসোটোপ কেন বলা হয়? কারণ দেখো, ক্লোরিনের যে অ্যাটমিক নাম্বার সেটা কত আমরা জানি, 17। তো এর মধ্যেও, এইটার মধ্যেও 17টা ইলেকট্রন আছে, এটার মধ্যেও 17টা ইলেকট্রন আছে। অ্যাকচুয়ালি আমরা জানি যে অ্যাটমিক নাম্বার বলতে আমরা বুঝি হচ্ছে প্রোটন সংখ্যাকে। তো 17টা ইলেকট্রন মানে 17টাই প্রোটন আছে, এতেও 17টাই প্রোটন আছে। তুমি বলতে পারো ইলেকট্রন প্রোটন সেমই হয়, কিন্তু এর মধ্যে দেখো নিউট্রন সংখ্যা আলাদা। এখানে নিউট্রন সংখ্যা কতগুলো? 20টা। কিন্তু এখানে দেখো নিউট্রন সংখ্যা কতগুলো? দেখতে পাচ্ছ 18টা। বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে না? বিয়োগ করলে আমরা কত পাবো? এখানে 18টা পাবো। তারপর দেখো নিউট্রন সংখ্যা আলাদা, যে কারণে এদের ভর সংখ্যা আলাদা, কিন্তু প্রোটন সংখ্যা সেম। তো আইসোটোপ কাকে বলা হয়? যাদের প্রোটন সংখ্যা সেম থাকে কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হয়, যে কারণে তাদের ভর সংখ্যাকে আমরা কী দিয়ে লিখি? এ দিয়ে লিখি। এ কী হয়? আলাদা হয়ে যায়। ঠিক আছে, ভর সংখ্যাকে কিন্তু এ দিয়ে লেখা হয়, মনে রাখবে। আর প্রোটন সংখ্যাকে লেখা হয় জেড দিয়ে, এটাও মাথায় রাখবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন বলছে, রাসায়নিক বিক্রিয়ায়, এটা রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজয় উভয়ই একসঙ্গে ঘটে কেন? দেখো, রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজয়ন উভয়ই একসঙ্গে ঘটে তার কারণ আমরা জানি যে, কারণ ইলেকট্রন বাতাসে স্বাধীনভাবে অবস্থান করতে পারে।
কারণ ভর সংরক্ষণ সূত্র অনুযায়ী পরমাণু ধ্বংস হয়ে যায়। দেখো ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী পরমাণু কোনোদিন ধ্বংস হয় না। তো বি অপশান তো ফার্স্ট কেটে বেরিয়ে গেল। কারণ একটি পদার্থ দ্বারা ত্যাগ করা ইলেকট্রন অন্য পদার্থতে কী হয়, প্রবেশ করে। এইটা তোমাদের কারেক্ট, এটাও ইনকারেক্ট। স্বাধীনভাবে ইলেকট্রনগুলো বাতাসে কোনোদিন থাকতে পারে না। ইলেকট্রনগুলো প্রোটনের দ্বারা কী হয়, আটকে থাকে। যদি তোমাকে ইলেকট্রন ওখান থেকে বাইরে বের করতে হয়, বিশেষ করে যদি সেটা ধাতু হয়, তাহলে তোমাকে হিট দিতে হবে বা লাইট দিতে হবে, লাইট এনার্জি বা হিট এনার্জি বা ইলেকট্রিক এনার্জিকে প্রয়োগ করতে হয়, তবেই বন্ড ভেঙে ফ্রি ইলেকট্রন আসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কারণ অক্সিজেন ও হাইড্রোজেনের সবসময় সমান পরিমাণ বিক্রিয়া করে, অক্সিজেনের সব সমান পরিমাণ বিক্রিয়া করে, এটা ভুল। তো কারেক্ট আনসার এইটা হবে যে একটা পদার্থ যখন ইলেকট্রন ছাড়ছে অপর পদার্থ সেই ইলেকট্রনকে গ্রহণ ডেফিনেটলি করবে। ঠিক আছে, সেই জন্য জারণ বিজারণ কাকে বলা হয়? আমরা জানি যে ইলেকট্রন ত্যাগকে আমরা জারণ বলি, ইলেকট্রন গ্রহণকে আমরা কী বলি, বিজারণ বলি। ঠিক আছে, তো সেই অর্থে এখানে কিন্তু তোমাদের দেখো কারণ অক্সিজেন হাইড্রোজেন সবসময়ের জন্য সমান পরিমাণ বিক্রিয়া কিন্তু করতে পারে। এটা একবার লিখে দিচ্ছি তোমাদের, লস অফ ইলেকট্রন মানে ইলেকট্রন হারিয়ে যাচ্ছে, মানে ত্যাগ করা হচ্ছে, এটাকে আমরা বলছি জারণ বা অক্সিডেশন। কালকে এটা দিয়ে না প্রশ্ন পড়ে যায়। ঠিক আছে, আর গেন অফ ইলেকট্রন মানে ইলেকট্রন প্রাপ্তি, গেন মানে কি, প্রাপ্তি, সেটাকে আমরা কি বলছি, আমরা বলছি বিজারণ মানে রিডাকশন। ঠিক আছে, চলো নেক্সট। 3 দাগের প্রশ্ন কি বলছে দেখো, রাসায়নিক বিক্রিয়ায় যোজ্যতার প্রধান ভূমিকা কী? দেখো যোজ্যতা কাকে বলা হয়, যে পরিমাণ ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে বা গ্রহণ করা হচ্ছে, এটি পরমাণু নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা পরিবর্তন করে। এটা তো ভুল কথা, নিউট্রন তো এদিক ওদিক হয় না। এটি নির্ধারণ করে যে পরমাণুগুলো কীভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধন গঠন করবে। দিস ইজ দ্য কারেক্ট। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়ামের যোজ্যতা কত, সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। ঠিক আছে, আর ক্লোরিনের যোজ্যতা কত, সেটাও 1। তুমি বলো স্যার কী করে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 11, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, 17। যদি ভাঙো 2, 8, 1, তাহলে সোডিয়াম কী করবে, এই একটা দিয়ে দেবে, যার ফলে ওর শেষ কক্ষপথে 8 চলে আসবে। আর ক্লোরিন কী করবে, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, 17, 2, 8, 7, ওর শেষ কক্ষপথে 7টা আছে, এই একটা ইলেকট্রন যদি ও নিয়ে নেয় তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, 8-এ কনভার্ট হয়ে যাবে। তো এই ছাড়া ইলেকট্রনটাকে নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে সরি, হ্যাঁ মাফ করো, মুখের মধ্যে মানে একটা পোকা ঘুরঘুর ঘুরঘুর করছিল, হঠাৎ করে পড়াতে পড়াতে কি বলবো, এদের আর খেয়ে দিয়ে কাজ নেই, মানে আর যাওয়ার জায়গা পায় না। আচ্ছা, এটা তো একটা ফানি ইনসিডেন্ট গেল, অনেকেই হয়তো মনে মনে হাসছে যে স্যারের মুখে পোকা ঢুকে গেছে। যাই হোক, তো আচ্ছা বলো তো দেখি, আমি কিন্তু এই যে একটা রিয়াকশান হলো না আমার, যেই পোকাটা ঢুকলো, এই রিয়াকশানটা কোন কারণে হলো বলো, এটা দিয়ে যদি রিয়েল কালকে প্রশ্ন দেয়। আমি কিন্তু ভাবিনি যে আমি পড়াচ্ছি, আমি কিন্তু ভাবিনি যে আমি যদি কোনো অকওয়ার্ড এক্সপ্রেশন দেই বা কোনো আওয়াজ করি তাহলে স্টুডেন্টরা শুনতে পাবে, তারা কী মনে করবে, ভিডিওটাকে আবার এডিট করতে হবে, এত কিছু কিন্তু আমার মস্তিষ্ক ভাবেইনি, আমার মাথা কিন্তু ভাবেইনি। আমার মাথা যেই পোকাটা ঢুকেছে সঙ্গে সঙ্গে ওটাকে বের করার জন্য ও উল্টো রিয়াকশান দিয়েছে, মানে একটা থু করে আওয়াজ করেছে। হ্যাঁ তুমি ভাবো, মাথা কিন্তু কিচ্ছু ভাবেনি, মাথা প্রথমে ভেবেছে আমার বডিতে একটা অযাচিত জিনিস ঢুকছে যেটা ঢোকা উচিত না, তাকে বের করো ফার্স্ট, তারপর ভাবা যাবে যে স্টুডেন্টরা কী মনে করবে না মনে করবে, হ্যান মনে করবে, এসব ভাবা যাবে পরে। এটাকে কি বলি, তার মানে দেখো আমার ব্রেন কিন্তু এইটাকে প্রসেসই করেনি, পোকাটা যেইমাত্র ঢুকলো আমার মস্তিষ্ক কিন্তু এটাকে প্রসেস করেনি, এটা গেছে স্পাইনাল কর্ডে, প্রতিবর্ত আর্কে গেছে, এবং এখান থেকে রিফ্লেক্সিভ আর্ক আমাকে মানে বলেছে যে ভাই ওটাকে আগে বের কর। তো আমি কিছু ভাবার আগেই মুখ থেকে ওই এক্সপ্রেশনটা বেরিয়েছে। তাহলে এটা কিসের কারণে হলো, রিফ্লেক্স আর্কের কারণে হলো। এরকম বাস্তব এক্সাম্পল দিয়ে যদি তুমি সায়েন্সকে পড়ো না, তাহলে তোমার সায়েন্স দেখবে ইজিলি মনে থাকবে। ঠিক আছে, চলো, তো কারেক্ট অ্যান্সার আমাদের এটাই হবে, যদিও আমারও হাসি লাগছে। ইট ডিটারমাইন্স হাউ অ্যাটম কম্বাইন উইথ ইচ আদার টু ফর্ম দ্য কেমিক্যাল বন্ডস। ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। এটা নির্ধারণ করে যে পরমাণুগুলি কীভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধন তৈরি করবে। ওকে, ক্লিয়ার হলো আশা করি। যেমন আগের দিন তোমাদের বলছিলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত, 2, 2, 8,
2। ক্লোরিনের যোজ্যতা কত, সেইটা হচ্ছে তোমাদের 17, আগে যেমন লিখেছি 2, 8, 7। তো দেখো এখান থেকে দুটো ইলেকট্রন বেরোচ্ছে, কিন্তু এই ক্লোরিনের তো একটাই লাগবে, এ একটাকে নিয়ে নেয়, কিন্তু আর একটা ক্লোরিনকে দরকার পড়ে ম্যাগনেসিয়ামকে স্যাটিসফাই করার জন্য, কারণ এই ক্লোরিনের তো সেই আবার 2, 8, 7 আছে। তো এই যেটা এটা কী হয়, এখানে চলে আসে। এই জন্য ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত কিন্তু MgCl2 হয়, নট MgCl। NaCl এর সংকেত NaCl2 নয়, NaClই হয়, কিন্তু MgCl2 সংকেত কিন্তু MgCl2 হয়, কারণ একটা ম্যাগনেসিয়াম একটাই ম্যাগনেসিয়াম দুটো ক্লোরিনেরকে কী করতে পারে, ইলেকট্রন দিতে পারে। ঠিক আছে, তো এই ছোটো ছোটো জিনিসগুলো একটু মনে রাখতে হয়, তাহলে কী হয়, বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা কেমিস্ট্রি ক্লিয়ার হয়। চলো, আমাদের ম্যাথের যে পেড ক্লাস ছিল সেটা কিন্তু আবার রিভাইভ করে গেছে কালকে থেকে, এবং আজকেও ক্লাস এসছে। ঠিক আছে, আমরা সেখানে ইনকাম এক্সপেন্ডিচারের ওপর ট্যাক্সের যে ব্যাপারটা আছে, এই ট্যাক্সের ব্যাপার কিন্তু রেল এনটিপিসিতে আগের বছর খুব দিয়েছিল, এবছরও আবার হয়তো পরের দিকে শিফটগুলোকে আসতে পারে। তো ওই টাইপের কোশ্চেন্স কিন্তু আমি করাচ্ছি, এরা পেডে আছো, ম্যাথে আছো, তারা দেখে নিও। এবার দেখো প্রথম প্রশ্নটা দেখো, 4 নম্বর প্রশ্ন। কোনো ব্যক্তি যদি একটি গাড়ির সাইড ভিউ মিররের পরিবর্তে অবতল দর্পণ ব্যবহার করে, আমরা জানি সাইড ভিউ মিররে কিন্তু উত্তল দর্পণ থাকে। কেমন দর্পণ থাকে, উত্তল দর্পণ থাকে। আর অবতল দর্পণ কেমন হয়, এরকম হয় অবতল দর্পণ, তোমরা জানো। ঠিক আছে, উল্টো হয়। তো কোনো ব্যক্তি যদি সাইড ভিউ মিররের পরিবর্তে, সাইড ভিউ মিরর কেমন হয়, উত্তল দর্পণ হয়, দর্পণ বলেছি কিন্তু লেন্স নয়, যদি অবতল দর্পণ ব্যবহার করে তাহলে কি ঘটবে, সবসময় এটি ছোট সোজা প্রতিবিম্ব গঠন করবে না। দেখো উত্তল দর্পণ সবসময় ছোট কিন্তু সোজা প্রতিবিম্ব তৈরি করে, সেই জন্যই আমরা উত্তল দর্পণকে ব্যবহার করি। অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, একটা পয়েন্ট পি আর এফের মাঝখানে যদি তুমি বস্তুকে রাখো, তবেই সেটা পি আর এফের মাঝখানে যদি তুমি বস্তুকে রাখো তবেই সেটা কিন্তু একটা সোজা প্রতিবিম্ব দেয়। বড় কিনা পরের কথা, সোজা তো হোক। তুমি রিয়ার ভিউ মিউতে যদি দেখো যে তোমার যে গাড়িটা পেছন দিকে আসছে এটা উল্টে গেছে, তাহলে তোমার কীরকম বোধ হবে, বিশ্রী লাগবে না, অ্যাক্সিডেন্ট ঘটার চান্স থাকে। তো ওই জন্য আমরা অবতল দর্পণকে ব্যবহারই করি না, কারণ অবতল দর্পণ একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে বস্তুকে রাখলে তবেই সোজা প্রতিবিম্ব দেবে, সেটা হচ্ছে পি আর এফের মাঝখানে, বাকি আর কোনো ক্ষেত্রে সোজা প্রতিবিম্ব দেয়ই না, সব উল্টো দেয় বাকি সব ক্ষেত্রে। তো এবার পেছনের গাড়ি কি তোমার অনুযায়ী চলবে যে ওই ব্যক্তি আমাকে সোজা দেখবে তার জন্য আমি এরম পয়েন্টে দাঁড়াই? ঠিক আছে, এসব তো হয় না। তো বেসিক্যালি কী হয়, ওই জন্য এ অপশান কেটে যাবে। যদি তুমি অবতল দর্পণ ব্যবহার করো তাহলে এটা সবসময়ের জন্য কখনোই হয় না। নেক্সট হচ্ছে গঠিত প্রতিবিম্ব উল্টো হবে এবং তার আকার অবস্থানের উপর নির্ভর করবে। দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পিছনের সম্পূর্ণ দৃশ্য বা বড় এলাকা খুব স্পষ্টভাবে দেখা যাবে, এটা দেখা যেত কোথায়, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা দেখা যায়, অবতলের ক্ষেত্রে এটা হয় না। দর্পণে কোনো প্রতিবিম্ব, ওই জন্য এটা কেটে যাবে। দর্পণে কোনো প্রতিবিম্ব বা প্রতিফলন ঘটবে না, এটা তো কেটেই যাবে, বুঝতে পারছি। তো বি অপশন আমাদের কারেক্ট হবে। ভালো প্রশ্ন। একটি কনকেভ লেন্স হ্যাজ এ ফোকাল লেন্থ অফ 10 সেন্টিমিটার। একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করুন। বুঝলাম না। ও আচ্ছা, ঘটেছে কি, সেটা হচ্ছে যে বাংলাটায় ব্যাপারটা আসেনি। ইফ অ্যান অবজেক্ট, যদি একটা বস্তুকে, আমি এখানে লিখে দিচ্ছি, যদি একটি বস্তুকে 15 সেন্টিমিটার দূরে রাখো লেন্স থেকে, রাখো লেন্স থেকে, ঠিক আছে, তাহলে তোমাকে বলেছে গঠিত প্রতিবিম্বের অবস্থান কী হবে। ঠিক আছে, তো আমরা জানি এটা 1/v - 1/u = 1/f, যেহেতু লেন্সের ফর্মুলা আছে সো মাইনাস আসবে। ঠিক আছে, এবার দেখো অবতল লেন্সের ক্ষেত্রে আমরা ফোকাস কী জানি, নেগেটিভে থাকে, বস্তু দূরত্ব কী হয়, নেগেটিভে থাকে। ঠিক আছে, সো দুটোই নেগেটিভে থাকলো, 1/v = আচ্ছা চলো আগে এখানেই লিখে নিই, মাইনাস প্লাস হয়ে যাবে এটা, যেহেতু ইউ নেগেটিভ থাকবে। আবারও বলেছি শোনো, ইউ আমাদের নেগেটিভ থাকবে, কত থাকবে, ইউ -15, আর ফোকাসও আমাদের কী থাকবে, নেগেটিভ থাকবে, কত হবে, -10। তো এই নেগেটিভ আর এই যে নেগেটিভ দুটো মিলে এখানে পজিটিভ দিয়ে দেবে, ওই জন্য এটা +15 একেবারে লিখছি, আর এটা 1/10 করে দিচ্ছি। তো ভি এর ভ্যালু কী হচ্ছে, এটা এই প্লাসটা যখন এদিকে যাবে তখন নেগেটিভ প্লাস হয়ে যাবে, গেস এখান থেকে তুলে দিলাম, এটা হয়ে যাবে 30, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 2। তো 1/v এর ভ্যালু কী আসবে, 1/30
30। তো ভি এর ভ্যালু এখান থেকে কী পাবো আমরা? 30 সেন্টিমিটার। ঠিক আছে, 1 মিনিট, কী হলো? 30, 10, ও আচ্ছা সরি, দেখো এটাও নেগেটিভ আছে, এটাও নেগেটিভ আছে, তাহলে তো যোগ হবে, তাই না? নেগেটিভ নেগেটিভ কী হয়? যোগ হয়। সো এটা 5 হবে, খেয়াল করিনি, এটা 5 হবে। তো 5/30 মানে 6 আসবে অ্যান্সার। তো কী হবে তোমাদের? 6 হবে। কিন্তু দেখো এই 6টা কিন্তু নেগেটিভে থাকবে, এই 6টা কিসে থাকবে? নেগেটিভে থাকবে। নেগেটিভ আমাদের কি বলে দিচ্ছে? যে এই যে ভি, সেটা আমাদের বাম দিকে উৎপন্ন হয়েছে। কোন দিকে উৎপন্ন হচ্ছে? বাম দিকে। তো লেন্সের একই পাশে, লেন্সের অপর পাশে, লেন্সের একই পাশে শব্দের অর্থ অন দ্য সেম সাইড অফ দ্য লেন্স শব্দের অর্থ এটাই তোমাদের হবে। ঠিক আছে, 6 সেমি অন দ্য সেম সাইড অফ দ্য লেন্স, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। বি অপশন উইল বি দ্য কারেক্ট। একই পাশে শব্দের অর্থ হচ্ছে বস্তু যেদিকে, একই পাশে এটার অর্থ হচ্ছে বস্তু যেদিকে। বস্তু সবসময় লেন্সের বাম দিকে থাকে, তো বস্তু যেদিকে উৎপন্ন প্রতিবিম্ব সেদিকে হবে। তো অ্যান্সার বি কারেক্ট। পরের প্রশ্ন, পেট্রোলের সাথে অথবা পৃথকভাবে বিকল্প জ্বালানি হিসাবে ইথানল ব্যবহারের প্রধান কারণ কী? দেখো এর প্রধান কারণ হচ্ছে ইথানলের যে সংকেত C2H5OH, তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে অক্সিজেন আছে এবং হাইড্রোজেনের পরিমাণে যথেষ্ট বেশি। তার মানে এটা কি? এটা হচ্ছে অনেক ক্লিন ফুয়েল। ফুয়েল মানে জ্বালানি। ক্লিন ফুয়েল মানে কি? পেট্রোলের থেকে অনেক ভালো এটা জ্বালানি। কেন? কারণ এটা কম CO2 উৎপন্ন করে, কম CO উৎপন্ন করে, কম ধোঁয়া উৎপন্ন করে এবং সম্পূর্ণ দহন হতে পারে। এর সম্পূর্ণ কী হতে পারে? দহন হতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই আমরা পেট্রোলের সাথে ইথানলকে মিশিয়ে ব্যবহার করতে পারি, ইথানলকে ডাইরেক্ট ব্যবহার করতে পারি। যদি প্রাইস বেশি হয় ওই জন্য ইথানলকে ডাইরেক্ট ব্যবহার করা হয় না, পেট্রোলের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়। এটি সম্পূর্ণ ধোঁয়াবিহীন অত্যাধিক তাপ প্রদান করে। এটি জ্বালানোর সময় কম ধোঁয়া ও কম ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয়। দিস ইজ দ্য কারেক্ট। এটা সম্পূর্ণ ধোঁয়াহীন এমন ব্যাপারটা নয়, কারণ পেট্রোলের সঙ্গে যখন মিশিয়ে করছে স্টিল ধোঁয়া উৎপন্ন হবে, কিন্তু কম উৎপন্ন হয়। সেজন্য সম্পূর্ণ শব্দটার জন্য এটা কেটে যাচ্ছে। এটা ইঞ্জিনের দক্ষতা সম্পূর্ণরূপে কমিয়ে দেয়, তাহলে তো ব্যবহারই করা হতো না। এটি শুধুমাত্র ঠান্ডা দেশগুলোতে, এটা ভুল কথা। তো বি অপশন আমাদের কারেক্ট হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট প্রশ্ন তোমাদের বলছে যে বড় হল বা অডিটোরিয়ামে বক্তৃতার সময় প্রতিধ্বনির পুনরাবৃত্তি ঘটলে শব্দের ওপর তার প্রভাব কী পড়ে? দেখো এইটা একটা অডিটোরিয়ামের ছবি রয়েছে, তুমি দেখতে পাচ্ছ এখান দিয়ে যে মানে শব্দটা বেরোচ্ছে, সেই শব্দটা কী কীভাবে কোথায় কোথায় ধাক্কা খেয়ে তোমার কানে পৌঁছতে পারে। দেখো এই প্রত্যেকটা টিক বুঝিয়ে দিচ্ছে যে এই শব্দটা কোন কোন জায়গায় ধাক্কা খেয়ে তোমার কানে পৌঁছতে পারে। মনে রাখবে, শব্দ যত প্রতিফলিত হবে তত দেরি হবে আসতে, তত দেরি হবে। এবার ধরো একটা শব্দ আছে এ, সে বেটা এখানে প্রতিফলিত হলো হয়ে তোমার কানে ডাইরেক্ট এরম করে পৌঁছে গেল, এটা তোমার কান ধরো, তোমার ইয়ার। ঠিক আছে, আর একটা শব্দ আছে বি, সে বেটা এখানে ঘা খেলো, তারপর এখানে ঘা খেলো, তারপর এখানে ঘা খেলো, তারপরে তোমার কানে গিয়ে পৌঁছলো। তাহলে কোন শব্দটা স্মরণ বেশি? তুমি দেখতে পাচ্ছি এর স্মরণ কম, বি এর স্মরণ তুলনামূলক বেশি হয়েছে। তাহলে বি স্মরণ যেহেতু বেশি, তার মানে বি দেরিতে গিয়ে পৌঁছচ্ছে। স্মরণ বলবো না, দূরত্ব বলবো। বি কিন্তু বেশি দূরত্ব পেরিয়ে, কারণ যত বাঁকবে তত দূরত্ব বেশি হবে। তার মানে একই সাউন্ড, সেটা একটার ওপর আরেকটা ঘাড়ে গিয়ে পড়ছে। মানে যখন আমরা বি শুনছি, ঠিক আছে, তখন হয়তো আমরা সি নামক শব্দটাও শুনতে পাচ্ছি। অর্থাৎ বি আসছে সি এর, যখন সি পৌঁছানোর কথা তখন বি আসছে, কারণ বি আগে উচ্চারিত হয়েছে। ধরো কি এ বি সি বলছে, কিন্তু এটা ধরো এই পথে পৌঁছলো তোমার কানে, বিটা ধরো এই পথে পৌঁছলো, সিটা ধরো এই পথে পৌঁছলো। যখন সি আমাদের কানে পৌঁছানোর কথা, বি দেরি হওয়ার কারণে সেই সময় এসে পৌঁছচ্ছে। তার মানে কান দুটো শব্দের একটা ক্ল্যামর শুনছে, দুটো শব্দকে কি শুনছে, একদম মানে খিচুড়ি পানা করে শুনছে। দুটো শব্দকে পরিষ্কার স্পষ্ট শুনতে পাচ্ছে না, খিচুড়ি হয়ে আমাদের কানে আসছে। তার মানে আমরা বক্তৃতা ঠিক করে শুনতে পাবো না, ওভারল্যাপ করবে। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এই যে শব্দগুলি পরস্পরের উপর আবৃত হয়, যে ওভারল্যাপ শব্দটা দিয়ে এটা অ্যান্সার করলাম। এবং ইট প্রডিউসেড আনক্লিয়ার হিয়ারিং, অস্পষ্ট শুনতে লাগবে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? এইটা হবে। ওকে, চলো বলছে নিচের কোন বিকল্পটি কোলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্যগুলোকে সবচেয়ে উপযুক্ত ও সঠিকভাবে প্রকাশ করে? নিচের কোন বিকল্প এই কাজটা করে সেটা তোমাকে জিজ্ঞেস করছে।
কলোয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্যগুলোকে সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে মানে সঠিকভাবে প্রকাশ করে। কলোয়েডীয় দ্রবণ কাকে বলা হয়? এমন দ্রবণ যাতে কণাগুলোর যে সেটা হচ্ছে 1 nm থেকে 1000 nm এর মধ্যে থাকে, তাকে আমরা কলোয়েডীয় দ্রবণ বলি। ঠিক আছে, এবং এতে কিন্তু আমরা জানি টিন্ডল এফেক্ট দেখা যায়, কারণ যে কণাগুলো থাকে তারা ভাসতে থাকে, ভাসতে থাকার কারণে তাদের গায়ে যখন আলোকরশ্মি ধাক্কা খায় তখন সেটা ডেফিনেটলি টিন্ডল এফেক্ট তৈরি করতে পারে। তো বলছে দ্য পাথ অফ দ্য লাইট রিমেন্স কমপ্লিটলি ইনভিজিবল, দ্যাট ইজ দ্য রং অ্যান্সার। অবশ্যই নয়। এর মধ্যে আলোক গতিপথ সম্পূর্ণরূপে অদৃশ্য থাকে, তা নয়, অবশ্যই নয়। এর মধ্যে আলোকরশ্মি গেলে আলোর গতিপথ স্পষ্টরূপে দেখা যায় এবং এটাকে আমরা টিন্ডল এফেক্ট বলি। সো এটাই কারেক্ট অ্যান্সার হবে। এই কণাগুলো খালি চোখে সহজেই দেখা যায় না। স্থির অবস্থায় রেখে দিলে কণাগুলো নিচে বসে যায় না, এটা সাসপেনশনের ক্ষেত্রে হয়। প্রলম্বনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, এটা কিন্তু তোমাদের কোলয়েডের ক্ষেত্রে ঘটে না। তো অপশান বি এখানে কী হবে তোমাদের কারেক্ট হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এইটা আমাদের কালকের কোশ্চেন্স ছিল। কোশ্চেন্সটা আমি তোমাদের একটু রেকটিফাই করতে চাই, সংশোধন করতে চাই। এর অ্যান্সার কিন্তু তোমাদের ইনফ্রারেড হবে। এটা অনেকেই জিজ্ঞেস করেছো কেন। আমি ওই আলট্রাভায়োলেট নিয়ে আলোচনা করতে 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 এ অপশান অনেকে ধরে নিয়েছে, এ অপশান হবে, বাট নয়, আলট্রাভায়োলেট অ্যান্সার নয়, অ্যান্সার হবে তোমাদের বি। আমি আলট্রাভায়োলেট নিয়ে আলোচনা করছিলাম। তো এবার দেখো অ্যান্সার তোমাদের ইনফ্রারেড কেন হবে। মনে রাখবে আমি তোমাদের বলেছিলাম যে ইনফ্রারেডের যে বলতে পারো যে কম্পাঙ্ক, সেটা কিন্তু ইউভির থেকে বেশি হয়। ইউভি কিন্তু আইআরের থেকে, ইউভির কম্পাঙ্ক কিন্তু আইআরের থেকে বেশি হয়, যার ফলে ইউভির ওয়েভলেন্থ শর্ট হবে এবং এর ওয়েভলেন্থ কী হবে, লার্জ হবে, লং হবে, বড় হবে। ঠিক আছে, ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলছি, তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলছি। কম্পাঙ্ক হলে কী হবে, এর কম্পাঙ্ক কম হবে, এর কম্পাঙ্ক বেশি হবে, এর কম্পাঙ্ক হবে বেশি, এর কম্পাঙ্ক হবে কম। এটা তোমাদের কালকের শিফটের প্রশ্ন। ঠিক আছে, কালকে ফার্স্ট শিফটেরই প্রশ্ন এটা। তো কম্পাঙ্ক হবে এর বেশি, এর কম্পাঙ্ক হবে কম। ঠিক আছে, কম্পাঙ্ক যত কম হবে তরঙ্গদৈর্ঘ্য তত শর্ট হবে। ভুল বললাম, কম্পাঙ্ক যত বেশি হবে তরঙ্গদৈর্ঘ্য তত শর্ট হবে, আর কম্পাঙ্ক যত কম হবে তরঙ্গদৈর্ঘ্য তত বড় হবে। ঠিক আছে, তো ইউভি, তারপর থাকে ভিজিবল লাইট, তারপর থাকে ইনফ্রারেড। এটা এনসিইআরটি তোমাদের গিভেন আছে, আর্থ সিস্টেম যে নিউ এনসিইআরটি, তাতে এই ব্যাপার নিয়ে আলোচনা করা আছে। এবার ঘটনা হচ্ছে কেন ইনফ্রারেড অ্যান্সার হবে। মনে রাখবে ইউভিতে প্রচুর পরিমাণ এনার্জি থাকে। ইউভির এনার্জি, যে জিনিসের তরঙ্গদৈর্ঘ্য যত কম তার পেনিট্রেশন ক্ষমতা তত বেশি থাকে, ছেদ করার ক্ষমতা বা ভেদ করার ক্ষমতা তত বেশি থাকে, আর তার তরঙ্গদৈর্ঘ্য তত ছোটো হবে এবং তার কম্পাঙ্ক তত বড় হবে। তার মানে এর এনার্জি, ইউভি এর এনার্জি যদি বলি, ইউভি এনার্জি কিন্তু অনেক বেশি। কার থেকে বেশি? আইআরের থেকে বেশি, ইনফ্রারেডের থেকে কিন্তু এর এনার্জি অনেক বেশি। ঠিক আছে, যত ইউভির এনার্জি বেশি হওয়ার কারণে যখনই কোনো পার্টিকেল, ধরো ওপরে তোমাদের অক্সিজেন আছে, অক্সিজেনের সংস্পর্শে এলো, যেই ইউভি অক্সিজেনকে হিট করলো তখন অক্সিজেনের দুটো পরমাণুতেও কী করলো, ব্রেক করে দিল। কী করলো, দুটো পরমাণুতেও কী করলো, একদম সিম্পলি কী করে দিল, ব্রেক করে দিল, দুটো পরমাণুতে ব্রেক করে দিল। O2 আর থাকলো না, তখন ও চলে এলো। এবার এই ও আর একটা ও এর সাথে বিক্রিয়া করে ওজন তৈরি করছে, O3 তৈরি করছে, আর এই ও আরেকটার সাথে বিক্রিয়া করে আবার আরেকটা নতুন ওজন তৈরি করছে। কিন্তু আইআরের ক্ষেত্রে এটা ঘটে না, মানে ইউভি রেস কিন্তু এত বেশি শক্তিশালী যে ও পরমাণুগুলোকে বা অণুগুলোকে ব্রেক করতে পারে। কিন্তু আইআর হচ্ছে অতটা এনার্জিধারী নয়, একটু কম এনার্জিধারী। ফলে কী হয়, যেই ওটা অক্সিজেনকে হিট করে বা যেই ওটা কার্বনের ডাইঅক্সাইডের কার্বন পরমাণুকে হিট করবে, তখন এরা কী করবে জানো, এটা কাঁপতে থাকবে, করে কাঁপতে থাকবে। যেই এরা কাঁপতে থাকবে তখন এদের ভাইব্রেশনের ফলে ওখানে উত্তাপ তৈরি হয়। পয়েন্ট টু বি নোটেড। এটা আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি কেন এটা হয়। এটা যে হায়ার ফিজিক্স পড়ো তাহলে বুঝতে পারবে। এর কাছে যে পরিমাণ এনার্জি থাকে তাতে এদেরকে কাঁপুনি ধরাতে পারে, আর ইউভির কাছে যে পরিমাণ এনার্জি থাকে তাতে ইউভি কী করতে পারে, কাঁপাতে তো পারে, উপরন্ত ব্রেকও করে দিতে পারে, ভেঙেও দিতে পারে। তো কিন্তু আইআরের কাছে সেই পরিমাণ এনার্জি থাকে না, ফলে ও কী করে, এদেরকে কাঁপাতে পারে, কিন্তু যত বেশি ভাইব্রেট হবে তত সেই জায়গাটা উত্তপ্ত হয়ে যাবে। এর ফলে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্পতে H2O থাকে। এরা যদি আইআর দ্বারা, ইনফ্রারেড দ্বারা হিট হয়, মানে হিট মানে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কী হবে, তারা তপ্ত হয়ে যায়। এর ফলে আইআর বেশি পরিমাণ তাপ ধরে রাখতে পারে, আইআর দ্বারা বেশি পরিমাণ তাপ ক্রিয়েট হয়, যে তাপ
কার্বন ডাইঅক্সাইড থাকার ফলে আমাদের মানে বায়ুমণ্ডলে বেরোতে পারে না। তো অ্যান্সার কিন্তু ওই কারণে ইনফ্রারেডই তোমাদের অ্যান্সার হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী বলেছে। পরের প্রশ্ন তোমাদের বলেছে যে ইফ আ ফোর্স ইজ 7 নিউটন ইজ অ্যাপ্লাইড টু আ অবজেক্ট অ্যান্ড ইট আন্ডারগোজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ 8। তো আমরা জানি যে ওয়ার্ক কত, ওয়ার্ক মানে হচ্ছে বল ইন্টু সরণ। সো বল আমাদের 7 নিউটন আর এটা আমাদের 8 মিটার, 56 জুল তোমাদের অ্যান্সার হবে। 56 জুলও বলতে পারতো বা বলতে পারতো, দেখো আমরা জানি যে জুল ইকুয়াল টু কি ওয়াট পার সেকেন্ড। জুল বলতে আমরা কি বুঝি, যে পাওয়ার বলতে কি জুল পার সেকেন্ড, পাওয়ার বলতে কি বোঝায়, ওয়াট বলতে কি বোঝায় জুল পার সেকেন্ড, তাহলে জুল বলতে কি বোঝায় ওয়াট ইন্টু সেকেন্ড। তো এখানে কিন্তু অ্যান্সারটা ওয়াট ইন্টু সেকেন্ড আকারেও থাকতে পারতো, মনে রাখবে। জুল না দিয়ে এটা কী আকারে থাকতে পারতো, ওয়াট ইন্টু সেকেন্ড আকারেও কিন্তু থাকতে পারতো। জুল না দিয়ে ওয়াট ইন্টু সেকেন্ড আকারেও কিন্তু থাকতে পারতো। দিস ক্যান বি দ্য অ্যান্সার অলসো। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? ইয়েস নো বলো, বলো বুঝতে পারছি কিনা। বা এটাকে আরেকভাবে দেওয়া যেতে পারতো, নিউটন মিটার আকারেও থাকতে পারতো। কী থাকতে পারতো, নিউটন মিটার এই আকারেও কিন্তু থাকতে পারতো। 56 নিউটন মিটার এই আকারেও কিন্তু থাকতে পারতো এটা, কারণ দুটোই সেম। নিউটন মিটারকেই জুল বলা হয় আর ওয়াট ইন্টু সেকেন্ডকেও জুল বলা হয়। ঠিক আছে, তো এখানে অ্যান্সার কী হবে, 7 × 8 এত হবে তোমাদের। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কি একটা বলতে গেলাম ভুলে গেলাম। আচ্ছা, অ্যান্সার তোমাদের বি হবে, এটাই কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে বৃত্তীয় গতিতে ধ্রুব চাল এর সবথেকে উপযুক্ত সংজ্ঞা কী। দেখো ধ্রুব চাল মানে কনস্ট্যান্ট স্পিড, মানে কি স্পিডের মান সেম। কি সেম, মান মানে ম্যাগনিটিউড, মান সেম বা সমান সব পয়েন্টে, সকল বিন্দুতে ইন এভরি পয়েন্ট, অ্যাট এভরি পয়েন্ট দ্য স্পিড হ্যাজ সেম ম্যাগনিটিউড বাট কিন্তু ডাইরেকশান ইজ নট সেম, কিন্তু দিক সেম নয়। তার মানে ভেলোসিটি আলাদা হয়ে যাবে, ভেলোসিটি আলাদা, স্পিড সেম কিন্তু ভেলোসিটি আলাদা। এটা নিয়ে যে কতবার প্রশ্ন পড়েছে তার কে জানে। অ্যান্সার কী হবে দেখো, বস্তুর চাল ও গতির দিক দুটোই সম্পূর্ণ কেটে গেল। বস্তুর চাল স্থির কিন্তু দিক ক্রমাগত চেঞ্জ হচ্ছে, বস্তুর চাল ক্রমাগত পরিবর্তিত হচ্ছে কিন্তু তার দিক সবসময়ের জন্য ঠিক। বস্তুর বেগ ও ত্বরণ দুটোই সবসময়ের জন্য শূন্য, এটা ইনকারেক্ট। মনে রাখবে যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে তাই জন্য ত্বরণও চেঞ্জ হবে, ত্বরণও আলাদা হবে। প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ কিন্তু আলাদা হবে, যেমন ভেলোসিটি আলাদা হবে, কারণ ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি ইজ ভেক্টর রাশি, স্পিড হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, চলো বলছে যে যদি রাইবোজোমকে কোশিকার প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তো মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়। দেখো আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়, পাওয়ার হাউস অফ সেল, কারণ সেখানে এনার্জি কারেন্সি যেটা হচ্ছে এটিপি, এনার্জি কারেন্সি বা এনার্জি মুদ্রা, যেটাকে আমরা কি বলি এটিপি বলি, সেটা কিন্তু তোমাদের তৈরি হয়। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, ইউক্যারিওটিক কোশিকার কোন অংশ তার পৃষ্ঠকে রক্ষা করে এবং তাকে গঠন প্রদান করে। দেখো ইউক্যারিওটিক যে কোষ হয় তার কোন অংশ, ইউক্যারিওটিক কোষে আমরা জানি যে ইউক্যারিওটিক কোষ দুই টাইপের হয়, একটা হচ্ছে প্রাণী কোষ আর দুই হচ্ছে উদ্ভিদ কোষ, তাই না? দুটো ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, প্রাণী কোষে কী থাকে, কোষ পর্দা থাকে, সেল মেমব্রেন থাকে। ঠিক আছে, তাকে প্লাজমা মেমব্রেনও বলা হয়। উদ্ভিদ কোষে কী থাকে, কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, এখানে বলেছে আচ্ছা তার পৃষ্ঠকে রক্ষা করে মানে তার আচ্ছা অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত, তার পৃষ্ঠ মানে সারফেস এরিয়াকে রক্ষা করে। সারফেস এরিয়াকে কে রক্ষা করে, সারফেস এরিয়াকে রক্ষা করা মানে কিন্তু মনে রাখবে তার আকারকে রক্ষা করা। দেখো উদ্ভিদ কোষের মধ্যে থাকে হচ্ছে কোষ রস, উদ্ভিদ কোষের মধ্যে কী থাকে, কোষ রস থাকে। এই কোষ রস কী করে যখন তোমরা জানো যে তোমাদের 3 টাইপের দ্রবণ থাকে, একটা লঘু সারক, অতিসারক আর সমসারক। ঠিক আছে, আমরা সবাই জানি এটা। তো জল কখনো বাইরে যায়, জল কখনো ভেতরে যায়। এই বাইরে ভেতরে করার কারণে এই কোষ রস কী করে, তার পরিমাণকে বাড়ায় কমায়। যখন কোষ রস তার পরিমাণ কমায় তখন কি হয়, জল বাইরে যাচ্ছে,
জল কী হচ্ছে, জল বাইরে যাচ্ছে, তখন কিন্তু কোষরস তার পরিমাণ, তখন কিন্তু কী হচ্ছে, পরিমাণ কমছে। আর যখন জল ভেতরে যাচ্ছে তখন কী হয়, কোষরস বাড়ছে। ঠিক আছে, তো এই যে বাড়া কমা করছে, এটা করে কী করছে, আকার ঠিক করছে, তার মানে বলতে পারো যে সারফেস এরিয়া ঠিক রাখছে। তো অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, শুধু তাই নয়, কোষরস কিন্তু আরেকটা কারণে ইম্পর্টেন্ট। যখন অতিরিক্ত জল প্রবেশ করে তখন ভ্যাকুয়াল বা কোষরস কিন্তু কী করে, টাইট অবস্থায় থাকে যাতে কোষটা ফেটে না যায়। তো সেল স্যাপই এখানে অ্যান্সার হবে তোমাদের। কোষরস বা এখানে কোষিকা দ্রব্য বলেছে, বাট কারেক্ট অ্যাকচুয়ালি বাংলা হওয়া উচিত কোষরস। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। যখন কোনো ব্যক্তি 60 মিটার উত্তর দিকে তারপর 80 মিটার দক্ষিণ দিকে যাচ্ছে, 60 মিটার উত্তরে গেল, তারপর কী করছে, এখান থেকে 80 মিটার দক্ষিণে গেল, তার মানে এইটুকুই ওর স্মরণ হবে। এইটুকু কতটা, 20। মুখ কোন দিকে আছে, দক্ষিণ দিকে, তো অ্যান্সার হবে 20 মিটার দক্ষিণ দিকে। ও আচ্ছা, গড় গতিবেগ বলতে চাইছে, সরি। তোমাদের বলতে চাইছে কোন বিকল্পটি সঠিক। দেখো, অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি উইল বি কমপ্লিটলি ইকুয়াল। অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি, দেখো ভেলোসিটি তোমাদের কিসের ওপর বেস করে হয়, আমরা জানি স্মরণের ওপর বেস করে হয়, তাই না। আর তুমি এখানে দেখতেই পাচ্ছ স্মরণ আমাদের হচ্ছে 20 মিটার। তাহলে টোটাল স্মরণ কি, দেখো ভেলোসিটি হয় আমাদের টোটাল ডিস্ট্যান্স, সরি টোটাল স্মরণ বাই টোটাল সময়। তাহলে 20 মিটার স্মরণ হয়েছে, আর সেকেন্ড কত লেগেছে, 20 সেকেন্ড। সো ভেলোসিটি তোমাদের কী হবে, 1 মিটার পার সেকেন্ড হবে তোমাদের, অ্যাভারেজ ভেলোসিটি অ্যাকচুয়ালি এইটা হবে। কিন্তু অ্যাভারেজ স্পিড কী হবে, সেটা হবে টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম। সেটা কত হবে, 60 + 80 140, সেটা হবে তোমাদের 20। সে অ্যান্সার হবে তোমাদের 7 মিটার পার সেকেন্ড। তার মানে অ্যাভারেজ স্পিড বেশি হবে অ্যাভারেজ ভেলোসিটির থেকে। ঠিক আছে, গড় চাল এই থেকে অ্যাভারেজ স্পিড উইল বি মোর দ্যান অ্যাভারেজ ভেলোসিটি। তো বি অপশন আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরেরটা, ভালো কোশ্চেন। বলছে দুটো মেশিন আছে, একটা হচ্ছে মেশিন এ, একটা হচ্ছে মেশিন বি। মধ্যে একই কাজ সম্পন্ন করতে মেশিন এ মেশিন বি এর থেকে দ্বিগুণ সময় নেয়। ঠিক আছে, তাহলে পদার্থ বিজ্ঞান অনুযায়ী তাদের ক্ষমতাকে কোন বিকল্পটিতে সংজ্ঞায়িত করা যাবে। দেখো, একটু আগে আমরা বললাম যে ওয়াট ইকুয়াল টু জুল পার সেকেন্ড। ঠিক আছে, দেখো মেশিন ওয়ানের ক্ষেত্রে জুল একই আছে, কিন্তু সেকেন্ড যদি ওয়ান ধরো, ভালো করে বুঝবে, ধরো মেশিন ওয়ান 10 জুল কাজ করছে 1 সেকেন্ডে। ঠিক আছে, মেশিন ওয়ান কী করছে, 10 জুল কাজ করছে 1 সেকেন্ডে। তাহলে এর ওয়াট কী হবে, ওয়াট ওয়ান বলে লিখছি, এর ওয়াট কী হবে তোমাদের 10। ওয়াট ইকুয়াল টু কি, জুল পার সেকেন্ড। আমরা সবাই জানি ওয়াট ইকুয়াল টু জুল পার সেকেন্ড। ঠিক আছে, সো 10 ওয়াট হবে। ক্লিয়ার। আর মেশিন টুকে দেখো, মেশিন টু, আচ্ছা এখানে যেহেতু মেশিন টু এর কথা ধরো, মেশিন ওয়ান এটা, এটা মেশিন টু। মেশিন টু এর কী হবে, মেশিন টু ধরো ওয়ার্ক টু করছে, মেশিন টু কী করছে, সেম 10 জুল কাজই করছে, ধরো 5 সেকেন্ড টাইম নিচ্ছে। 10 জুল কাগজ কত টাইম নিচ্ছে, 5 সেকেন্ড টাইম নিচ্ছে। তাহলে এর ওয়াট কী হবে, 2 ওয়াট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছ যে সময় যখন বেশি লাগছে একই কাজ করতে, তখন তার ক্ষমতা কম ধরে নিতে হবে। তাহলে কি বলতে হবে, যে টোটাল মাস অন হুইচ দ্য মেশিন ক্যান ওয়ার্ক। তাহলে কোন বিকল্পটি সঠিকভাবে সংজ্ঞায়িত হয়েছে, যে হারে কাজ করা হয় ক্ষমতাকে বিকল্পটি সঠিকভাবে সংজ্ঞায়িত করে। এটা তো অ্যান্সার হবে না। ও আচ্ছা, এসব কিছু জিজ্ঞেস করেনি, বলছে যে হারে কাজ করে, সেটা কী হবে, দ্য রেট অ্যাট হুইচ দ্য ওয়ার্ক ইজ ডান। এটা কি অ্যান্সার হবে, দ্য রেট অ্যাট হুইচ ওয়ার্ক ইজ ডান, তাকে আমরা কি বলি, পাওয়ার বলি। যে হারে কাজ করা হয় তাকে আমরা ক্ষমতা বলি। এখানে হার মানে কি, হার মানে সময়। ঠিক আছে, যে সময় কাজ করা তাকে পাওয়ার বলি। এগুলো তো একটা অ্যান্সার না, সো বি অপশান আমাদের কারেক্ট হবে। আমি ভাবলাম মনে হয় মেশিন ওয়ার্কের ওয়াট বেশি না কম এসব জিজ্ঞেস করবে, তো জিজ্ঞেস করেনি। কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের, মনে রাখবে ওয়ার্ক ওয়ান, ওয়াট মানে ওয়াট ওয়ান, অ্যাকচুয়ালি ওয়ার্ক ওয়ান মানে ওয়াট ওয়ান, ওয়াট ওয়ান কিন্তু কী হবে, বেশি হবে ওয়ার্ক টু এর থেকে। তার মানে মেশিন ওয়ান কিন্তু বেটার হবে মেশিন টু এর থেকে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে, এভাবে প্রশ্ন কালকে দিতে পারে। চলো, জীবের শ্রেণীবিন্যাসের ক্রমের ওপর ঠিক কি বলেছে, উপরের স্তরটি কোনটা, মানে আমার মনে হয় এখানে একটু ট্যাক্সোনমির প্রশ্ন দিই। আচ্ছা, আমি এটা তো চেঞ্জ করে দিয়েছি, ঠিক উপরের স্তর কোনটা এটাই তোমাদের বলতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই তোমাদের চিত্রটাও এখানে ঠিক নেই, আমি চিত্রটা একটু ঠিক করে দিই, 1 মিনিট।
এই ছবিটাকে একটু ভালো করে দেখো, ছবিটা দেখো, আমি তোমাদের জন্য চেঞ্জ করে ঠিকঠাক ছবি দিয়েছি এখানে, সাইন্টিফিক একদম। দেখো এটাকে বলা হয় লাইফ বা জীবন, এটা সব থেকে ওপরে থাকে, যদিও এনসিইআরটিতে তোমাদের এটা দেওয়ানি, তোমাদের শুরু করা আছে কিংডম থেকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটাকে বলা হয় ডোমেইন, ঠিক আছে, ডোমেইন। এটাকে বলা হয় কিংডম, কিংডম মানে রাজ্য। ফাইলাম, ফাইলাম মানে হচ্ছে পর্ব। ক্লাস মানে হচ্ছে তোমাদের শ্রেণী, ঠিক আছে। তারপর কি আছে, ক্লাস, এক মিনিট, ওকে, হ্যাঁ। তারপর অর্ডার, অর্ডার মানে হচ্ছে তোমাদের বর্গ। ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে তোমাদের গোত্র, ঠিক আছে। জেনাস মানে হচ্ছে তোমাদের গণ, আর স্পিসিস মানে হচ্ছে তোমাদের প্রজাতি, ঠিক আছে। এই কটা পার্টে তোমাদের ভাগ থাকে। দেখো এইটুকু সবার মুখস্থ থাকে যে বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এইটুকু সবার মুখস্থ থাকে। বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এইটুকু তোমাকে আরেকটু মুখস্থ করতে হবে। রাজ্য, পর্ব, শ্রেণী, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এইভাবে মনে রাখতে পারো। ওপরে দুটো থাকে জীবন আর এ দুটো তোমাদের এনসিইআরটিতে দেওয়ানি, হায়ার বায়োলজিতে পড়ে। তোমরা যদি এখান থেকেই দেখো তাহলে হবে। এবার দেখো রাজ্যের পরে আসে পর্ব, পর্বের পরে আসে শ্রেণী, শ্রেণীর পরে আসে বর্গ, তারপরে আসে গোত্র, তারপরে আছে গণ, তারপরে আসে তোমাদের প্রজাতি। যেমন যদি তোমাদের ধরো আমরা বললাম যে বাঘের কথা যদি বলি, ঠিক আছে, বাঘ, বাঘের কথা যদি আমি বলি, আমি কিংডম থেকেই তোমাদের দিচ্ছি, এটা এনসিইআরটিতে উল্লেখ আছে বাঘ, ঠিক আছে। তাহলে বাঘ কি, খেয়াল করো, বাঘ হচ্ছে অ্যানিম্যাল, তার মানে অ্যানিমেলিয়ার মধ্যে পড়বে। অ্যানিম্যাল, এই যে অ্যানিমেলিয়া, এটা হচ্ছে তোমাদের কিংডমের মধ্যে পড়ে। অ্যানিমেলিয়া হচ্ছে কি, কিংডমের মধ্যে পড়ে। এই যে অ্যানিমেলিয়া বলছি, এটা কিংডম, 5 কিংডম ক্লাসিফিকেশনে আমরা অ্যানিমেলিয়া পেয়েছি, সো অ্যানিম্যাল ওটা। ফাইলাম কি, ফাইলাম হচ্ছে তোমাদের কর্ডাটা। কর্ডাটা মানে কি, যার মেরুদণ্ডী, ঠিক আছে। কর্ডাটা মানে যার কর্ড আছে, সোজা কথা বলতে। ফাইলাম হচ্ছে এইটা, ফাইলাম কি তোমাদের কর্ডাটা, ঠিক আছে। কর্ডাটা হচ্ছে বাঘের ফাইলাম, কর্ডাটা। আচ্ছা, ক্লাস কি, মানে শ্রেণী কি, শ্রেণী হচ্ছে, আচ্ছা অ্যাকচুয়ালি শ্রেণী নয়, এই ফাইলাম আর ক্লাসের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে সাব ফাইলাম। মানে কর্ডাটার মধ্যে তোমরা জানো দুটো থাকে, একটা হচ্ছে প্রোকর্ডাটা, একটা হচ্ছে রিয়েল কর্ডাটা, তার মধ্যে এরা হচ্ছে ভার্টিব্রাটা। তো সেই জন্য এর মাঝখানেটা থাকে, বাট সেটা এখানে লেখা নেই, আমার দেওয়ার দরকার নেই। আমি ক্লাস বলছি, ক্লাস হচ্ছে স্তন্যপায়ী, মানে ম্যামালস এরা, ঠিক আছে। সো ম্যামালিয়া বলে একটা ক্লাসের আসে। নেক্সট হচ্ছে অর্ডার কি, অর্ডার হচ্ছে এরা মাংসাশী, সো কার্নিভোরাস। সো কার্নি বলে আমি লিখে দিচ্ছি, কার্নি, এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এর মধ্যে এদের কিন্তু সদন্ত থাকে, সেই জন্য এদেরকে বলা হয় ফ্যালিডি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ফ্যামিলি। তারপর আসে তোমাদের জেনাস, জেনাস হচ্ছে তোমাদের প্যান্থেরা, ঠিক আছে, প্যান্থেরা, জেনাস হচ্ছে কি প্যান্থেরা। আর তারপর তোমাদের আছে হচ্ছে স্পিসিস, যেটা হচ্ছে টাইগ্রেস। তাহলে এই যে তোমাদের বাঘের যে বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রেস হয়, ঠিক আছে, বাঘের যে বিজ্ঞানসম্মত নাম কি হয়, প্যান্থেরা টাইগ্রিস। এই যে প্যান্থেরা বা পি টাইগ্রিস, এই যে দেখবে এই নাম দুটো তোমাদের একটু ব্যাঁকিয়ে লেখা হয়, মনে রাখবে বিজ্ঞানসম্মত নাম যখন লেখা হয় না, ল্যাটিনে লিখতে হয়, অর্থাৎ প্যান্থেরা টাইগ্রিস একটু ব্যাঁকিয়ে লিখতে হয়। কেন লিখতে হয় জানো, এটা ল্যাটিন নেম হয়, এক নম্বর কথা, এই জন্য নামটা বাঁকিয়ে লিখতে হয়। এবং এই বিজ্ঞানসম্মত নামের প্রথমটা কিন্তু থাকে হচ্ছে তোমাদের গণ বা জেনাস, আর লাস্টটা থাকে তোমাদের কিন্তু স্পিসিস বা প্রজাতি। এই দুটো মনে রাখবে, এই দুটোকে নিয়ে কিন্তু বিজ্ঞানসম্মত নাম তৈরি হয়। এই দুটো দিয়েও কালকে প্রশ্ন দিতে পারে। আমি এটা তোমাদের আগের দিন যে আমি তোমাদের যে ফুল চ্যাপ্টার করিয়েছি, তার মধ্যে এই পার্টটা আমি তোমাদের করাইনি। আমি বলেছিলাম এটা তোমরা এনসিইআরটি যে আমার যে বাংলায় পিডিএফ দিয়েছি, সেখান থেকে তোমরা পড়ে নিও, সেটা পিডিএফতে ফ্রিতে অ্যাভেলেবেল ছিল, তোমরা পড়ে নিলে হয়ে যাবে। তো এই পার্টটুকু তোমাদের জাস্ট পড়ে নিতে বলেছিলাম, কারণ 2 ঘন্টা বেশি ক্লাস হয়ে গেছিলো। আমি ভাবলাম যে আরও বড় করলে স্টুডেন্টরা ভাববে বাবা এত কারি পড়তে হবে, এটা ব্যাপার, সেই আমি আর পড়াইনি। এখানে কোশ্চেন্স দেখো ঠিক তার উপরই দিয়ে দিয়েছে, পড়ে দিলেই ভালো হতো আগের দিন। এখানে বলেছে তোমাদের যে জীবের শ্রেণীবিন্যাস ক্রমে ফ্যামিলির ঠিক উপরের স্তর কি। দেখো ফ্যামিলির ঠিক উপরের স্তর কি, অর্ডার। তো কারেক্ট আনসার কী হবে, অর্ডার বা গণ তোমাদের কারেক্ট আনসার হবে, ঠিক আছে। আচ্ছা, অর্ডারের এ তো গণ নয়, জেনাস মানে হয় তোমাদের গণ, অর্ডারে কিন্তু তোমাদের হয় বর্গ, ঠিক আছে। ক্লাস মানে হচ্ছে শ্রেণী। আচ্ছা, এখানে বাংলাগুলো মিসিং আছে, সরি ফর দ্যাট, কিছু মনে করো না, ঠিক আছে। শ্রেণী, এটা হচ্ছে তোমাদের অর্ডার, হচ্ছে তোমাদের কিন্তু বর্গ হয়, ঠিক আছে। অর্ডার কি, অর্ডার হচ্ছে তোমাদের বর্গ হয়, এটা একটু মনে রেখো, ওকে, এটা একটু তোমরা মনে রেখো। একটা জিনিস বলি, এইগুলোকে না বাংলায় করতে যাবে না, এগুলোকে দয়া করে ইংলিশে করো, ঠিক আছে, কারণ বাংলা আমারও গোলায়, ইংলিশটাই বেটার মনে থাকে।
তোমরা যদি তোমাদের ওল্ড এনসিইআরটিতে আসো তাহলে সেখানে কিন্তু এই ব্যাপারটা বাংলায় তোমাদের গিভেন আছে, রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে, আমি যেটা বললাম যে বর্গ, গোত্র, গণ, প্রজাতি এটা মনে থাকে, রাজ্য, পর্বত, শ্রেণী এটা তোমাদের মনে রাখতে হবে। এই পর্বতে কিন্তু প্রাণীদের জন্য এবং উদ্ভিদের জন্য কিন্তু আলাদা করে ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এই পুরো ব্যাপারটা তোমরা একটু পড়ে রাখবে। দেখো এখানে তোমাদের বলেছে আরেকটা জিনিস এখানে আছে লেখা, সেটা আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে বিজ্ঞানী আমি বিজ্ঞানীর নামটা করি না, আমি বলেছিলাম যে মনে রাখে কিন্তু দুটো পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া আর দুই হচ্ছে ইউক্যারিওটা। ঠিক আছে, এই যে মনে রাখে কী হয়, আর্কি ব্যাকটেরিয়া বা আর্কি এবং ব্যাকটেরিয়া বা ইউক্যারিওটাতে ভাগ করা যায়। ঠিক আছে, মনে রাখে কিন্তু মনে রাখবে। তো আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে প্রাচীন ব্যাকটেরিয়া, ভীষণ প্রাচীন ব্যাকটেরিয়া, আর তাদের থেকে যে পরবর্তী ব্যাকটেরিয়া তৈরি হয়েছিল তাদের কিন্তু মনেরা বলা হয়। তো আর্কি মানে তাদের কিন্তু ব্যাকটেরিয়া বলা হয়। তো আর্কেই এবং ব্যাকটেরিয়াতে ভাগ কিন্তু মনে রাখে করেছিলেন বিজ্ঞানী উজ। এটাও কিন্তু মনে রাখবে, এটা প্রিভিয়াস এনসিইআরটিতে তোমাদের কিন্তু গিভেন আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। এই পার্টটা একটুখানি পড়ে নেবে, প্রিভিয়াস এনসিইআরটি যদি থাকে, ইভেন এই চ্যাপ্টার যদি তুমি প্রিভিয়াস এনসিইআরটি থেকেও পড়ো তাও তোমার খুব একটা প্রবলেম হয় বলে আমার মনে হয় না, কারণ ব্যাপারটা বেসিক্যালি সেমই আছে, শুধু নিউ এনসিইআরটিতে অন্যরকমভাবে দেওয়া আছে, ওল্ড এনসিইআরটিতে অন্যভাবে দেওয়া আছে, এটুকুই। কিন্তু তথ্য কোনোদিন আলাদা হতে পারে না, প্যান্থেরা টাইগার্সের জায়গায় অন্য কিছু বসানো যেতে পারে না কখনোই। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে কোন খাদ্য শৃঙ্খলে কোনো জীবগোষ্ঠী খাদ্যের জন্য সরাসরি উৎপাদকের উপর নির্ভর করে? কোন খাদ্য শৃঙ্খলে জীবগোষ্ঠী খাদ্যের জন্য সরাসরি উৎপাদকের উপর নির্ভর করে? দেখো, উৎপাদক থেকে যে জীবটা প্রথম খাদ্য নেয় তাকে আমরা বলি প্রথম শ্রেণীর খাদক। তাহলে অ্যান্সার কী হবে, সেটা হচ্ছে হার্বিভোরাস, মানে শাকাহারী। যারা শাকাহারী বা ফার্স্ট প্রথম শ্রেণীর খাদক, তারাই কিন্তু প্রথম উদ্ভিদের কাছ থেকে কিন্তু খাদ্যটা নেয়। আর উদ্ভিদের কাছ থেকে এরা যখন খাদ্য নেয় তখন এরা কিন্তু বেশি পরিমাণ এনার্জি এদের থাকে, যত ওপর স্তরে যেতে থাকে তত কিন্তু এনার্জি কী হয়, ডাউন হতে থাকে। ঠিক আছে, এবং বায়োম্যাগনিফিকেশান বাড়তে থাকে। তো কারেক্ট আনসার এখানে কিন্তু বি হবে। চলো পরের প্রশ্ন দেখো, তোমাদের বলছে যে পশ্চিমঘাট তোমাদের পশ্চিমঘাটে বন্যপ্রাণী অভয়ারণ্যগুলির ক্রমাগত অবক্ষয়ের পিছনে উপযুক্ত কারণ কি? তোমাদের যে আর্ট সিস্টেম আছে তাতে পশ্চিমঘাটকে, ওয়েস্টার্ন ঘাটকে কিন্তু তোমাদের বলা হয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট। কী বলা হয়েছে, হটস্পট আকারে বলা আছে। শুধু তাই নয়, সুন্দরল্যান্ড, তারপর আরও কিছু তোমাদের নামকরণ ওখানে দেওয়া আছে। আমি বলেছিলাম এই নামকরণগুলো করে যাও, তারপর প্রশ্ন আসতে পারে, আগের দিন করিয়েছিলাম তোমাদের। ঠিক আছে, কোন ভিডিও আমি দেখিয়ে দিই, ভিডিওটা কোনটা। এই ভিডিওটার কথা বলছি। এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলস কিন্তু 5 কিংডম সিস্টেম পড়িয়েছি, শুধু ওই মনেরা এই কী বলে কিংডম গম, যে তোমাদের ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, ওই যে ব্যাপারটা, ওই ব্যাপারটা বাদ দিয়ে, কারণ বড় হয়ে যাচ্ছিল। কিন্তু বলেছিলাম যে তোমরা তোমাদের যে পিডিএফ আছে, ফ্রি পিডিএফ যেটা আমি দিয়েছিলাম তোমাদের, সেখান থেকে তোমরা পড়ে নিও। ঠিক আছে, এবং এটা কিন্তু এনসিইআরটির ফ্রি পিডিএফের কথা বলেছি আমি, ক্লাস পিডিএফের কথা বলিনি। ওখানে তোমাদের ওটা পড়ে নিতে বলেছিলাম, ওখান থেকে প্রশ্ন আসতে পারে। তাই দেখো আজকেও চলে এসছে। তো আমি বলবো যে এইটা ভিডিওটা তোমরা দেখে নিও। এই ভিডিওটা তোমাদের কিন্তু নিচে দেখো প্রথমেই এই ভিডিওগুলোর প্লেলিস্ট বলে একটা প্লেলিস্ট দেওয়া আছে, লেখা আছে এই ভিডিওগুলোর প্লেলিস্ট। ওই ভিডিওর প্লেলিস্টের মধ্যে কিন্তু তোমরা এইটা পেয়ে যাবে। এটা তোমাদের আজকে গ্রুপ ডি চলাকালীন যা যা ভিডিও আছে, শিফট অ্যানালাইসিস, তার সঙ্গে আমি তোমাদের ডিটেলস ডাউনে যে ক্লাস করিয়েছি এরকম চ্যাপ্টার তুলে তুলে, সেই ক্লাসগুলো সব ওই কিন্তু প্লেলিস্টে দেওয়া আছে। ঠিক আছে, চলো নেক্সট। তো দেখো, এটা বায়োডাইভার্সিটি হটস্পট। কেন এটা বায়োডাইভার্সিটি হটস্পট? কারণ এখানে কিন্তু স্থানিক প্রজাতি যেমন পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টাইপের প্রজাতি পাওয়া যায়। এটা এমন একটি জীব বৈচিত্র্য হটস্পট যেখানে বিভিন্ন স্থানিক প্রজাতি কিন্তু পাওয়া যায়। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা কেন ভুল হচ্ছে, এটি এমন একটি অংশ যেখানে বিভিন্ন সাধারণ প্রজাতি পাওয়া যায়, সাধারণ প্রজাতি ছাড়াও স্থানিক প্রজাতিও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট কারেক্ট। সাধারণ প্রজাতি বলতে বোঝায় যে সমস্ত অঞ্চলে তোমাদের বিপদ সংকুল, মানে যারা লুপ্তপ্রায়, যারা কিছুদিন পরে তাদেরকে পাওয়া যাবে না, তেমন প্রজাতিকে সাধারণ প্রজাতি বোঝায় না। এখানে কিন্তু এমন কিছু প্রজাতি পাওয়া যায় যেগুলো কিন্তু লুপ্তপ্রায়, মানে আর কিছুদিন গেলে তাদেরকে পাওয়া যাবে না, তাদেরকে কিন্তু এখানে পাওয়া যায়। এই জন্য এদেরকে বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়। আর এই জীববৈচিত্র্য হটস্পট যেখানে লেখা আছে সেই অপশানটাই এখানে কারেক্ট হবে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই দিস উইল বি দ্য সি অপশন উইল বি দ্য কারেক্ট। ওকে, চলো নেক্সট। পরের প্রশ্ন দেখো, যদি কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, দেখো যখনই তুমি দৈর্ঘ্যকে দ্বিগুণ করছো তখন রেজিস্ট্যান্স দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে, তবে তা রোধের ওপর কী প্রভাব পড়বে? ধরে নেওয়া হচ্ছে ক্ষেত্রফল এবং উপাদান একই আছে, তাহলে ডেফিনেটলি বাড়বে। ঠিক আছে, রোধ কী হবে? রোধ তোমাদের অপরিবর্তিত থাকবে না, রোধ দ্বিগুণ হয়ে যাবে। তুমি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করছো মানে লেন্থের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, সো কী হবে? এটা বাড়বে ডেফিনেটলি। ঠিক আছে, দেখো আজকে শিফটে আমি এই কোশ্চেন্সগুলি তোমাদের জন্য পেয়েছিলাম। ঠিক আছে,
তো এই কোশ্চেন্সগুলি তোমাদের জন্য ছিল। আমি যদি আরও কোশ্চেন্স পাই তাহলে আমি ছোট ভিডিও করে, যদি সেইগুলো ইম্পর্ট্যান্ট হয়, যদি ইউনিক প্রশ্ন হয়, আমি তোমাদের শর্ট ভিডিওতে আজকে রাত্রে আমি করে দেবো, ঠিক আছে? তো আপাতত এই কোশ্চেন্সগুলি তোমাদের জন্য থাকলো। পিডিএফ তোমরা নিচে দেওয়া থাকবে, ডাউনলোড করতে পারবে। আমি চেষ্টা করছি কালকে পিডিএফটা আজকে দেওয়ার, আজকে পিডিএফটা তোমরা কালকে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।